হ্যালো, আসসালামু আলাইকুম। আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো রিসেন্টলি ইরানের প্রেসিডেন্ট একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তো এই পুরো হেলিকপ্টার দুর্ঘটনাটি কেন ঘটেছে এবং অনেকেরই অনেক কোশ্চেন আছে যে আরও ২টি হেলিকপ্টার ছিল তারা ফিরে এসেছে। ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার আসলে কেন ফিরে আসেনি সেই বিষয়টা নিয়ে অনেকের অনেক ধরনের কোশ্চেন। এছাড়া এটা অনেকে অনেক ধরনের ইঙ্গিত মনে করতেছে অথবা স্যাবোটেজ মনে করতেছে অথবা টেকনিক্যাল ফেইলিউর। ওভারঅল আসলে জিনিসটা কি সেটা নিয়ে পুরো আসলে বিষয়টা নিয়ে ইন ডিটেইলস এই ভিডিওতে আমরা কেস স্টাডি করব বা আলোচনা করব। তো শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। আমি হচ্ছি একজন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার এবং আমি এভিয়েশন রিলেটেড রিসার্চ করে থাকি এবং এভিয়েশন রিলেটেড কন্টেন্ট তৈরি করে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি ওভারঅল পুরো স্টোরিটা বলবো যে কি ঘটেছিল এবং শেষে আমরা দুর্ঘটনার সম্ভাব্য কারণগুলো বের করার চেষ্টা করব। তো প্রথমে আমি স্টোরিটা বলি, সেটা হচ্ছে 19শে মে পূর্ব আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় ইরানের প্রেসিডেন্ট সহ আরো 2টি হেলিকপ্টার তারা সেখানে যায় একটি বাঁধ উদ্বোধনের জন্য। তো উদ্বোধনের জন্য 3টি হেলিকপ্টার যায় এবং তারা সেখান থেকে উদ্বোধন শেষ করে ফিরে আসার সময় উজি গ্রামের প্রায় 2 কিলোমিটার কাছাকাছি একটা জায়গায় কঠিন বিপর্যস্ত ওয়েদারের কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনায় কবলীভূত হয়। তো ওখান থেকে যেই সূত্র পাওয়া যায় সেখানে আরো 2টি হেলিকপ্টার ছিল। সেই প্রথম হেলিকপ্টার এবং সেকেন্ড হেলিকপ্টার, এই 2টি হেলিকপ্টারের মাঝখানে ছিল হচ্ছে প্রেসিডেন্ট হেলিকপ্টার। তো প্রেসিডেন্ট হেলিকপ্টারের যেই পাইলট, আরো 2জন যেই হেলিকপ্টারের পাইলট ছিল তাদেরকে নির্দেশনা দেয় যে যেহেতু এখানে ওয়েদার খারাপ বা বৃষ্টি হচ্ছে বা কুয়াশা দেখা যাচ্ছে না, এই জন্য সবাইকে তিনি বলেন যে হচ্ছে এই মেঘগুলোর উপর দিয়ে ফ্লাই করার জন্য, মানে অ্যালটিটিউড বাড়ানোর জন্য। তো 2টি হেলিকপ্টারই অ্যালটিটিউড বাড়ানোর পরে 30 সেকেন্ড তারা এই মেঘের উপরে দিয়ে ফ্লাই করার পরে তখন তারা লক্ষ্য করে যে মাঝখানের যেই প্রেসিডেন্টের হেলিকপ্টার সেটি আর দেখা যাচ্ছে না। তো দেখা যাচ্ছে না দেখে দুই হেলিকপ্টারের একজন পাইলট হচ্ছে এখানের যে পাইলট থাকে তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করে, কোনোভাবেই কমিউনিকেট করতে পারছিল না। তো পরবর্তীতে তারা আসলে সেই জায়গাটাতে 2-3বার চক্কর দেয় কিন্তু প্রেসিডেন্টের যে হেলিকপ্টার সেটি কিন্তু আর খুঁজে পায় না। তো তারা পরবর্তীতে নিকটবর্তী একটি তামার খনি আছে সেখানে গিয়ে ল্যান্ড করে এবং পরবর্তীতে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে এই যে প্রেসিডেন্টের হেলিকপ্টার। তো ফোনে একজন রেসপন্স করে এবং সে বলে যে আমরা কোথায় আছি বলতে পারতেছি না, এখানে আমি একটা গাছের নিচে আছি, আমার ভালো লাগতেছে না, এখানে আমরা সবাই দুর্ঘটনায় আহত হয়েছি। তো পরবর্তীতে প্রায় 1 ঘন্টার মতো কিন্তু তার সাথে যোগাযোগ করা হয়, কিন্তু উদ্ধারকারীরা আসতে আসতে বা 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায় আসলে এই হেলিকপ্টারটির কাছে আসতে, যেহেতু এই জায়গাটা একটা দুর্গম পাহাড়ি এরিয়া ছিল। তো পরবর্তীতে উদ্ধার করার পরে আসলে কাউকে আর জীবিত পাওয়া যায়নি। সেখানে প্রায় 8জন মানুষ ছিল, 5জন ছিল গভর্নমেন্টের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং 3জন ছিল ক্রু। টোটাল 8জন, প্রেসিডেন্ট সহ স্বরাষ্ট্রমন্ত্রী সহ সবাই আসলে বিধ্বস্তে মারা যায়। তো এই হচ্ছে ওভারঅল ঘটনা আসলে যেটা ঘটেছে। তো এখন আমি বলবো যে এই দুর্ঘটনাটি ঘটার পেছনে সম্ভাব্য কারণগুলো কি কি। এই যে হেলিকপ্টারটি ছিল এটির মডেল হচ্ছে বেল 212। এটি একটি আমেরিকান বেল কোম্পানি ম্যানুফ্যাকচারের তৈরি একটি হেলিকপ্টার এবং এই হেলিকপ্টারটি 1994 সালে আসলে প্রথম তৈরি করা হয় এবং এই হেলিকপ্টারটি 2000 সালের দিকে আসলে ইরান তখন কিনে। তো ওভারঅল এই হেলিকপ্টারটির বয়স প্রায় 30 বছর কিন্তু ছিল। তো আরেকটা ব্যাপার যেটা এই হেলিকপ্টারগুলো কেনার পরে ইরানের উপরে বিভিন্ন ধরনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ফলে বেল থেকে কোনো ধরনের স্পেয়ার পার্টস কিন্তু এখানে আর সরবরাহ করা হতো না। তো ইরান কি করতো, তারা বিভিন্নভাবে আউটসোর্সিং করে বা থার্ড পার্টি দিয়ে বিভিন্নভাবে তারা হচ্ছে এই হেলিকপ্টারগুলোর মেরামত বা যন্ত্রাংশ রিইউজ করতো। তো প্রায় দেখা যেত যে এই হেলিকপ্টারগুলো কোনো ধরনের সেফটি চেক ছাড়াই কিন্তু ফ্লাই করতো। এটি একটি বড় মেজর কারণ, যেটা হচ্ছে হেলিকপ্টারের ম্যানুফ্যাকচারদের সাথে তাদের কোনো কানেকশন ছিল না এবং হেলিকপ্টারের কোনো যন্ত্রাংশ যদি রিপ্লেস করার প্রয়োজন হতো তারা থার্ড পার্টি বা অন্য কোনো মাধ্যমে যন্ত্রাংশগুলো তৈরি করতো অথবা কিনে এনে তারা অ্যাটাচ করতো, যেটাতে ম্যানুফ্যাকচারদের কোনো সেফটি সিকিউরিটি এগুলো কোনো কনসার্নের হিসাব ছিল না। তো এটি একটি বড় কারণ, যেটি হচ্ছে পুরোনো আমলের হেলিকপ্টার ইউজ করা এবং কোনো ধরনের সেফটি চেক করা ছাড়াই এই হেলিকপ্টারগুলো ইউজ করা। এই বেল 201 শুধু এই দুর্ঘটনাটাই নয়, এর আগেও আরো 2জন যেই তাদের রাষ্ট্রপতি ছিল তারাও কিন্তু এই হেলিকপ্টার দুর্ঘটনায় পড়ে, কিন্তু তারা আসলে ভাগ্যক্রমে বেঁচে যায়। কিন্তু শেষ যেই দুর্ঘটনায় কবলে পড়ে ইরানের প্রেসিডেন্ট, তিনি কিন্তু আর বেঁচে ফিরতে পারেননি। তো এটি একটি বড় কারণ যে পুরোনো হেলিকপ্টার ইউজ করা এবং কোনো সেফটি সিকিউরিটি চেক ছাড়াই এগুলো ফ্লাই করা এবং
ইউএস এর হেলিকপ্টার ইউজ করা। সেকেন্ড যে বিষয়টি সেটি হচ্ছে দুর্ঘটনা যেদিন হয় 19 মে, তার একদিন আগেই মানে 18 মেতেই যে অঞ্চলে দুর্ঘটনা হয়, মানে উজি গ্রামের 2 কিলোমিটারের ভেতরে যে পাহাড়ি অঞ্চলগুলো, দুর্গম পাহাড়ি এলাকা, সেই অঞ্চলটাতে যে ওয়েদারের অরেঞ্জ সতর্কতা, সেটি কিন্তু ইরানের যে আবহাওয়া সংস্থা আছে তারা কিন্তু অ্যালার্ট জারি করেছিল। তো সেই জায়গাতে ফ্লাই করার জন্য কিন্তু আসলে সেফ ছিল না। তো এই ওয়েদারের সতর্কতাটা আসলে 4টা স্টেজে হয়। একটা হচ্ছে গ্রিন, ইয়েলো, অরেঞ্জ এবং রেড। তো অরেঞ্জ যখন বলে বা যে এরিয়াটাকে অরেঞ্জ আইডেন্টিফাই করে দেয়, সেই জায়গাটাতে হচ্ছে ধরেন অ্যাক্সিডেন্ট হতে পারে, মৃত্যু ঝুঁকি থাকতে পারে, ক্র্যাশ হতে পারে, মানে খুবই ডেঞ্জারাস একটা ওয়েদার ফেনোমেনা। তার মানে এই অঞ্চলের উপর দিয়ে যদি কোনো হেলিকপ্টার, এয়ারক্রাফট বা বিমান ফ্লাই করে, তখন কিন্তু তারা যে কোনো ধরনের বড় বিপদের সম্মুখীন হতে পারে। তো এই জিনিসটা অ্যালার্ট হওয়ার পরেও প্রেসিডেন্টের হেলিকপ্টার বা যে কনভয়েটা আছে, 3টা হেলিকপ্টার কিন্তু ওই এরিয়ার ভিতরে দিয়েই কিন্তু তারা ফ্লাই করতেছিল। 3 নাম্বার যে বিষয়টি হলো সেটা হচ্ছে সেখানে আমরা দেখেছি যে বা জেনেছি যে সেখানে হচ্ছে অনেক বেশি মেঘ ছিল এবং আবহাওয়া খারাপ ছিল, এবং আরেকটা ব্যাপার ছিল সেখানে উঁচু নিচু পাহাড় ছিল। তো যে জায়গাটাতে আসলে এক্স্যাক্টলি বিধ্বস্ত হয়েছে সেটা কোঅর্ডিনেট যদি আমরা দেখি ম্যাপে, তো এই হচ্ছে সেই এক্স্যাক্ট কোঅর্ডিনেট যেখানে হচ্ছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তো এখানে আমরা জুম আউট করলে দেখতে পাচ্ছি যে এরিয়াটা পুরোটা হচ্ছে একটা দুর্গম পাহাড়ি এরিয়া, এবং এই যে এখানে হচ্ছে সানগান কপার মাইনিং খনি। তো হেলিকপ্টার 3টি যখন এখানে ছিল তখন কিন্তু মেঘ এবং আবহাওয়া খারাপ ছিল, তখন 3টে হেলিকপ্টার কিন্তু উপরের দিকে উঠে যাওয়ার কথা ছিল, বা মাঝখানে যে হেলিকপ্টার তিনি কিন্তু বাকি 2টোকে উপরের দিকে উঠে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। একটি হেলিকপ্টার কিন্তু মাঝখানের দিক দিয়ে ভ্যানিশ হয়ে যায়, মানে বেসিক্যালি ইরানের প্রেসিডেন্ট যে হেলিকপ্টারটি ছিল সেটি সার্ভাইভ করতে পারেন। তো এখানে যেটি ঘটেছে সেটা যদি আমি বলি, ফগি ওয়েদারে বা কুয়াশাচ্ছন্ন ওয়েদারে কিন্তু ভিজিবিলিটি 1 কিলোমিটারের নিচে চলে আসে। তার মানে ফগি ওয়েদারে, কুয়াশাচ্ছন্ন ওয়েদারে কিন্তু আমরা 1 কিলোমিটারের দূরে আর দেখতে পাবো না। এটি কিন্তু খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। আর যখন এরকম পাহাড়ি রাস্তাগুলো থাকে, পাহাড়ি এরিয়াতে, বিশেষ করে ভ্যালিতে, অপোজিট দিক থেকে যখন এরকম বাতাস আসে সেখানে কিন্তু অনেক ধরনের টার্বুলেন্স ক্রিয়েট করে। তো টার্বুলেন্স এয়ারের কারণে, কুয়াশার কারণে, ভিজিবিলিটি কমে যাওয়ার কারণে, মানে সবকিছু মিলে আসলে হেলিকপ্টারটি হয়তো আর স্টেবল থাকতে পারেনি। তারা যখন মেঘের উপর দিয়ে চলে যায় এবং মেঘের ভিতরে পড়ে যায়, তখনই এটা আসলে ইমব্যালেন্স হয়ে যায় হেলিকপ্টারটি, এবং ইমব্যালেন্স হয়ে যাওয়ার কারণে হেলিকপ্টারটি কিন্তু হার্ড ল্যান্ডিং করে বা নিচের দিকে পড়ে যায়। তো এই টার্বুলেন্স এয়ারের ব্যাপারে আমি একটু বলি। টার্বুলেন্স এয়ারটা হচ্ছে আমরা যখন বিমান ফ্লাই করি বা হেলিকপ্টার আকাশে উড়ে, তখন হেলিকপ্টারের পাখার উপর দিয়ে এয়ার ফ্লো হয়, স্মুথ এয়ার ফ্লো হয়। আর টার্বুলেন্স এয়ারটা হচ্ছে মানে এলোমেলো বাতাস, যেমন ঘূর্ণিঝড়ের ভিতরে এলোমেলো বাতাস থাকবে, কুয়াশার ভিতরে কিন্তু এলোমেলো বাতাস থাকবে, তারপর হচ্ছে মেঘ বৃষ্টির সময় কিন্তু এলোমেলো বাতাস থাকে। তো স্মুথলি এয়ার ফ্লো না হওয়ার কারণে সে কিন্তু লিফট ধরে রাখতে পারে না। তো এয়ার ফ্লো এদিক ওদিক দিকে হলে লিফট কমে যায়, তখন কিন্তু পুরোটা ওয়েটের কারণে সে নিচের দিকে পড়ে যায়। তো এটা একটা বড় কারণ হতে পারে যে মেঘের ভিতর দিয়ে যখন উপরে উঠতেছিল সেখানে অনেক টার্বুলেন্স ছিল, মানে এলোমেলো বাতাস ছিল। সেই এলোমেলো বাতাসের কারণে কিন্তু হেলিকপ্টারের লিফট ধরে রাখতে পারেনি, সে হচ্ছে নিচের দিকে পড়ে গেছে। তো এখানে যেটা আমরা 2টা ফেনোমেনা দেখতে পেলাম, সেটা হচ্ছে ভিজিবিলিটি তার কম ছিল, সে দেখতে পাচ্ছিল না কিছু। 2 নাম্বারটা হচ্ছে টার্বুলেন্স এর কারণে কিন্তু সে নিচের দিকে হার্ড ল্যান্ডিং করে। এটি আসলে ওভারঅল যতটুকু মনে হচ্ছে মেজর কারণ। এছাড়া 4 নাম্বার আরেকটি কারণ হতে পারে টেকনিক্যাল কোনো ফেইলিওর, যেহেতু সুরক্ষা চেক ছাড়াই আসলে ফ্লাই করছিল, তো সেখানে হয়তো কোনো ধরনের টেকনিক্যাল ফেইলিওর হতে পারে। আর 5 নাম্বার যেটা হইতে পারে স্যাবোটেজ, বা অন্য কোনো দেশের এখানে হাত থাকতে পারে। তবে ইরান অফিসিয়ালি আসলে তারা বলেনি যে স্যাবোটেজ বা এই ধরনের কিছু আছে। তারা যেটা ডিক্লেয়ার করছে যেটা হচ্ছে এই ঝুঁকিপূর্ণ ওয়েদারের কারণে এই বিমানটি হার্ড ল্যান্ডিং করে। তার মানে ওভারঅল আমরা এই পুরো অ্যাক্সিডেন্ট থেকে যেটা আসলে অনুমান করতে পারতেছি সেটা হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনায় পতিত হয়, এবং সেই টার্বুলেন্স আর ভিজিবিলিটি এসবের কারণে সে কিন্তু নিচে পড়ে যায়। এখন কোশ্চেন একটাই, সেটা হচ্ছে বাকি যে হেলিকপ্টার 2টি ছিল তারা কিভাবে আসলে বেঁচে ফিরলো। এখানে অ্যাক্সিডেন্ট আসলে যেটা মানে যার ঘটবে সে ঘটবে, এরকম একটা কথা আছে আর কি। তো সে যখন প্রথমে উপরের দিকে উঠে, বাকি হেলিকপ্টার গুলো কিন্তু উপর দিকে উঠে, তারা কিন্তু স্ট্রাগল করতেছিল, কিন্তু মাঝখানের হেলিকপ্টারটি আসলে ওই স্ট্রাগল করার টাইমটা হয়তো পায় নাই। মানে টার্বুলেন্স এয়ারটা বা দুর্যোগপূর্ণ আবহাওয়াটা একটা নির্দিষ্ট জায়গায় হঠাৎ করে এসছে হয়তো, এই জন্য সেই মাঝখানে যেটি ছিল তার উপরেই পড়েছে, এবং তারাই কিন্তু আর ব্যালেন্স করতে পারেনি। এবং বাকি যে হেলিকপ্টার 2টি, এটিও কিন্তু তারা চেক করতেছিল 2-3 বার। তারা ওই যেটা আমি বলেছিলাম যে তারা নিকটবর্তী তামার যে ফ্যাক্টরি বা তামার খনি, সেখানে কিন্তু ল্যান্ড করে এবং পরবর্তীতে কিন্তু যোগাযোগের চেষ্টা করে। তো তার মানে সেই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বাকি 2টি হেলিকপ্টার বেঁচে ফিরলেও মাঝখানের যে হেলিকপ্টারটি যেটি প্রথম দিকে উপরে উঠেছিল সেটি কিন্তু আর ফিরতে পারেনি।
তো হয়তো সে প্রথমে উপরে ওঠার কারণে সেখানের ওয়েদারটা আরো বেশি খারাপ ছিল এবং সে সেখানে টার্বুলেন্স এয়ার এবং ভিজিবিলিটি কমে গিয়েছিল অতিরিক্ত মেঘের কারণে সে কিন্তু সেখানে পড়ে যায়। আর মেঘের ভেতরে আমরা জানি টার্বুলেন্স এয়ার থাকে, উইন্ড শেয়ার থাকে, তারপর হচ্ছে উইন্ড গ্যাস থাকে, তারপর হচ্ছে ফ্রিজিং টেম্পারেচার থাকে, হেল স্টোন থাকে, অনেক ধরনের পার্টিকেলস থাকে এই মেঘগুলোর ভিতরে। বিশেষ করে কিউমুলোনিম্বাস যে মেঘটা আছে এটা খুবই ডেঞ্জারাস মেঘ, এটার ভিতরে কিন্তু থান্ডার স্ট্রমও থাকে। তো এই ধরনের মেঘ আসলে অ্যাভয়েড করে চলে পাইলটরা। তো সে যেহেতু সেখানে অ্যাভয়েড করতে পারেনি, ভিতরে পড়ে গেছে, এই জন্য কিন্তু বিমানটা হার্ড ল্যান্ডিং করে নিচে পড়ে যায়। যেহেতু লিফট পুরোটাই জিরো হয়ে গেছে তখন কিন্তু নিচের দিকে পড়ে যায় এবং নিচে যে পাহাড় আছে পাহাড়ের সাথে কিন্তু ক্র্যাশ করে। ক্র্যাশের সিনারিতে থেকে আমরা যেটা দেখতে পাই, লেজের অংশ ছাড়া কিন্তু পুরো বাকিটুকু পুড়ে যায় এবং সেখানে কিন্তু মরদেহ পাওয়া যায়। এই হচ্ছে ওভারঅল ক্র্যাশের অ্যানালাইসিস। তো আসলে কি আপনারা বুঝতে পেরেছেন যে ইরানের প্রেসিডেন্টের যে হেলিকপ্টারটি ক্র্যাশ হয়েছে সেটার পেছনের 4-5টা কারণ, এবং বাকি 2 হেলিকপ্টারগুলো আসলে কিভাবে বেঁচে ফিরেছিল এবং তারা কেন বেঁচে ফিরেনি, ওভারঅল আমি পুরোটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটন ক্লিক করবেন, আর এরকম ভিডিও বা এরকম অ্যাক্সিডেন্টের কেস স্টাডি আরও দেখতে চাইলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি নেক্সট ভিডিওতে সেই অন্য কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কেস স্টাডি নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড হ্যাপি ফ্লাই।